কোন সময় আমরা দেখেছি নন্দীগ্রামে কিংবা সিঙ্গুরে যে তৎকালীন সরকারের পক্ষ থেকে প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাওয়ার জন্য? আজকে কিন্তু গেছে। সুতরাং এগুলো ওসব করে হয় না। যে আন্দোলন তৈরি করা আন্দোলন বিকৃত রুচি হলে এই কথা বলে। আজকে ডিজি যাচ্ছেন কেন? ডিজি যাচ্ছেন এই বিক্ষোভ আন্দোলনকে যাতে দমন করা যায়। ডিজি কিন্তু মানুষকে সুরক্ষা দিতে যাচ্ছেন না। আমি কখনো দেখলাম না পুলিশ তৎপরতার সঙ্গে কাউকে গ্রেপ্তার করেছেন যারা জুলুম করছিলেন। এটা পুলিশ ভুল করছে। এরপর আমরা লোকজন নিয়ে গ্রামে ঢুকে যাবো? ঠেকাতে পারবেন না। যে মোদি মণিপুরে যেতে পারেন না, তার রাজ্য বিভাজিত হয়ে যায়, সে মোদি সন্দেশখালিতে আসছেন কেন? এবং এখানে দেশের একটা কম্প্রোমাইজ হবে। যেদিন কম্প্রোমাইজ হবে সেদিন শাহজাহান ধরা পড়বেন বা শাহজাহান আত্মসমর্পণ করবেন। কোথায় ছিল তারা তখন? সিঙ্গুর নন্দীগ্রাম যা ঘটেছে সেখানে প্রশাসন যায়নি। প্রশাসনের জামা কাপড় পরে হাওয়াই চটি পরে দেখা গেছে। আজকে প্রশাসন মাথার যে ডিজিপি তিনি যাচ্ছেন, এটা কি দেখা গেছে? তাহলে কোন সময় আমরা দেখেছি নন্দীগ্রামে কিংবা সিঙ্গুরে যে তৎকালীন সরকারের পক্ষ থেকে প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাওয়ার জন্য? আজকে কিন্তু গেছে। আজকে কিন্তু তাদের সম্মুখীন হয়ে তারা কি অভিযোগ করছে সেগুলো শুনে আসছে, তার সত্ত্বর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুতরাং এগুলো ওসব করে হয় না। যে আন্দোলন তৈরি করা আন্দোলন সে তৈরি করা আন্দোলন। আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা কিংবা কিছু একটা, তো সবই তো প্রক্রিয়া। রাজ্যের মহিলা মন্ত্রী বলছেন তৈরি করা আন্দোলন, কি বলবেন? আসলে এ রাজ্যে 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। সেই বার্তা হচ্ছে যে মহিলাদের মর্যাদা বলে কিছু নেই। প্রথম ধর্ষণ যখন আসে সকলের নজরে কলকাতা শহরের বুকে, তখন তিনি উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন এটা একটা ছোট্ট ঘটনা, বলেছিলেন চক্রান্ত। ওদের এক বড় নেত্রী বলেছিলেন এটা ক্লায়েন্টের সঙ্গে বিরোধ। এই নিম্ন রুচির প্রকাশ তারা ঘটিয়েছিলেন এবং সেই প্রকাশ তারা ধারাবাহিকভাবে ঘটিয়ে যাচ্ছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন সর্দি কাশি যেমন হয় তেমন নাকি ধর্ষণও হয়। আর তিনি ধর্ষণেরও কতগুলো ক্ষতিপূরণের একটা চার্ট করে দিয়েছিলেন। 18 বছরের মেয়ে ধর্ষিতা হলে কত টাকা পাবে, 25 বছরের মেয়ে ধর্ষিতা হলে কত টাকা পাবে, 40 বছরের মেয়ে ধর্ষিতা হলে কত টাকা পাবে। এবং তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে মুখ্যমন্ত্রী হয়েও পুলিশি হেফাজত থেকে কাউকে বার করে নিয়ে চলে আসা যায়। অর্থাৎ 2011 পরবর্তীকালে এই রাজ্য সরকার যারা ক্ষমতায় এসেছেন, যাদের ক্ষমতায় আসাটা একটা চক্রান্তের মধ্য দিয়ে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের যে সম্মান, পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান, পশ্চিমবঙ্গের শিক্ষার সম্মান, পশ্চিমবঙ্গের কৃষ্টির সম্মান, সেগুলোকে ধ্বংস করবেন এই পরিকল্পনাই কিন্তু ছিল তাদের মূল চক্রান্তের পেছনে। এবং সেজন্যই আজকে যখনই কোথাও এইরকম ধর্ষণের অভিযোগ আসে, আমার কাছে তো প্রায়ই আসে, আমি যখন বলি থানায় যাচ্ছেন না কেন, বলে থানায় গেলে বলছে ওদের সঙ্গে বসে মিটিয়ে নিন। মানে থানার নিদান হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ধর্ষণ হলে ক্ষতিপূরণ পাওয়া যায়, অতএব ধর্ষণ যারা করেছেন তাদের সঙ্গে বসে গিয়ে মিটিয়ে নিন, তাহলে আপনার মিটে গেল। এবং এমন অভিযোগও আমার কাছে মহিলারা করেছেন যে ওই টিএমসি তার পার্টি অফিসে বা ক্লাবে, যে ক্লাবগুলোকে তারা টাকা দিয়ে লালন পালন করেছেন, সেখানে গেলে বলে যে মিটিয়ে নিন, টাকা দিচ্ছি, পরবর্তীকালে কিছু হলে তখন আমরা দেখব। মানে প্রশাসনটা দেখবেন টিএমসি এবং ক্লাব। এ ধরনের নক্কারজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গে ইতিপূর্বে কখনো আসেনি। যদি আমরা তথ্যভিত্তিক বিশ্লেষণ করি, হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে তো হবে না, তথ্যভিত্তিক বিশ্লেষণ চাই। এবং আজকে যে ঘটনা ঘটেছে সন্দেশখালিতে, বহুবার এ নিয়ে সন্দেশখালি সম্পর্কে অনেক অভিযোগ হয়েছে, থানায় অভিযোগ হয়েছে, লিখিত অভিযোগ সর্বোচ্চ স্তরেও হয়েছে, কেউ কোথাও কিন্তু গা করেননি। তার কারণ তারা এটা চেয়েছিলেন। মমতাকে পশ্চিমবঙ্গের বুকে আনা হয়েছিল আরএসএসের পরিকল্পনা করে, যাতে পশ্চিমবঙ্গের বুকেও আরএসএসের রাজনীতি এবং ধর্ম আর মনুবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করা যায়। মনুবাদী দর্শনের প্রাথমিক পাঠ কি? মেয়েরা হচ্ছে ভোগ্যপণ্যা, তাদের জন্য অন্য কোনো অধিকার নেই, শিক্ষার অধিকার নেই, তাদের কোনো মানবাধিকার নেই, তারা জন্মেছেন শুধুমাত্র পুরুষের বিনোদন দেওয়ার জন্য। এটা সাম্প্রতিককালেও আরএসএসের নেতা ভাগবতীজিও কথা বলেছেন বলে আমরা কাগজপত্রে দেখেছি। শুধু মমতা সেই কৃষ্টি
পশ্চিমবঙ্গের বুকে ধীরে ধীরে কার্যকরী করার চেষ্টা করছিলেন। সন্দেশখালের মানুষ সহ্য করছিলেন। বামপন্থীরা ধীরে ধীরে মানুষকে সংগঠিত করেছেন। আজকে তাদের বহিঃপ্রকাশ ঘটে গেছে। এই বহিঃপ্রকাশ ঘটেছে বলেই কিন্তু আজকে তারা এত নাড়াচাড়া করছেন, তার আগে করেননি। আজকে ডিজি যাচ্ছেন কেন? ডিজি যাচ্ছেন এই বিক্ষোভ আন্দোলনকে যাতে দমন করা যায়। ডিজি কিন্তু মানুষকে সুরক্ষা দিতে যাচ্ছেন না। বামফ্রন্ট আমলে এই আন্দোলনকে দমন করার জন্য কখনো পুলিশকে এরকম ব্যবহার করা হয়নি। যাকে সেই বিতর্কে এখন যাচ্ছি না, সে সত্য বিশ্লেষণ পরে হবে। সুতরাং আজকে ডিজি সহ সমস্ত পুলিশের মাথারা সেখানে যাচ্ছেন, যেহেতু মানুষ বিক্ষোভ করছে। তারা শাহজাহানকে ধরতে যাচ্ছেন না, গুন্ডাদের দমন করতে যাচ্ছেন না, তারা ওই গুন্ডাদের বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে দমন করতে যাচ্ছেন। অতএব পুলিশ প্রশাসনের যে নক্কারজনক ভূমিকা আবার উন্মোচিত হয়ে গেল। সেই জন্যই শাহজাহানের মানুষ, সন্দেশখালীর মানুষ কিছু মেনে নিচ্ছেন না। তারা নিজেরা মনে করছেন যে তাদের উপর যে জুলুম হয়েছে, এই জুলুম এই রাজ্য পুলিশ বা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তারা মানতে পারবেন না, দমন করতে পারবেন না, তাই তারা নিজেদের বিক্ষোভের পথে যাচ্ছেন। স্যার, রাজ্যের ডিজিকে দেখলাম গতকাল যারা বিক্ষোভকারী, যারা আন্দোলনকারী, তাদেরকে রীতিমতো হুঁশিয়ার সুরে বলছেন যে আইন যদি আপনারা হাতে তুলে নেন তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন কেন হাতে তুলে নেওয়া হলো? এইরকম পরিস্থিতি কেন তৈরি হলো? ডিজিকে তো জবাব দিতে। আমি তো বললামই যে আজকে পুলিশের তৎপরতা হচ্ছে আন্দোলনকে দমন করার জন্য এবং ওই সমস্ত দুর্বৃত্তদের রক্ষা করার জন্য। পুলিশ সেখানে গিয়ে প্রথম গ্রেপ্তার করলো কাকে? নিরাপদকে। কেন? নিরাপদ ওই মানুষদের সংগঠিত করছিলেন। পুলিশ সেখানে যাচ্ছেন কেন? তারা বলছেন যে এই আন্দোলনে মহিলাদের সহমর্মিতা জানাবার জন্য যারা আসবেন তাদের ঢুকতে দেবো না। তাহলে গ্রামটা অবরুদ্ধ, সেই অবরুদ্ধ গ্রামে দুষ্কৃতীরা আছে যারা তাদের পূর্ণ ক্ষমতা নিয়ে, আর মহিলারা যদি সংঘবদ্ধ হয়ে লাঠি নিয়ে না দাঁড়ায় তাহলে দুর্বৃত্তরা তাদের উপর জুলুম করবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ বলছেন যারা আন্দোলন করছে তাদের হুমকি দিচ্ছেন। আমি কখনো দেখলাম না পুলিশ তৎপরতার সঙ্গে কাউকে গ্রেপ্তার করেছেন যারা জুলুম করছিলেন। যে দেখলাম টিভিতে একজন তৃণমূলের নেতাকে মহিলারা এগিয়ে যাচ্ছেন, মারছেন, সঙ্গে অন্যান্য পুরুষরা আছে, পুলিশ কিন্তু সেই লোকটাকে গ্রেপ্তার করলেন না। পুলিশ তাকে ডেকে সাদরে বলছে আপনার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনাকে গ্রেপ্তার করবো। আরে অভিযোগ না থাকলে মানুষগুলোকে মারতে গেল কেন? ওর সময় তো কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। এতদিন কেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি? তার কি জবাব? পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসছে যখন মানুষ বিক্ষোভে তার লাঠি নিয়েছেন। মুখ্যমন্ত্রী নাচা গানা অনুষ্ঠানে যেতে পারেন, কিন্তু ওইখানে যে মহিলারা নিপীড়িত, নির্যাতিত, যারা এই ধরনের নির্যাতনের কথা বলছেন সেখানে যেতে পারেন না। এটা তো মোদির ট্রেনিং। মোদি যেমন মণিপুরে যায় না কেন? ওরা চায় এই কাজগুলো হোক, এগুলো বিভাজিত হোক। ওরা চায় যে পুরুষরা বুঝুক নারীরা তাদের ভোগ্য ছাড়া আর কিছু নয়, নারীরাও বুঝুক যে তারা ভোগ্য পণ্য, তাদের অন্য কোনো অধিকার নেই। এটাই চায়, ঠিক যেমন চেয়েছে মণিপুরে, তেমন হচ্ছে। স্যার, শুধুমাত্র যে এই যে বিক্ষোভকারী তাদেরকে হুমকি নয়, আমরা সন্দেশখালীতে গিয়েছিলাম, সেখানে আমরা সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা সামনে এখন প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন। তার কারণ তাদের নয়, তাদের যে হাজবেন্ড বা স্বামীরা, বাড়ির অন্যান্য পরিবারের সদস্যরা রয়েছে, তাদের বিরুদ্ধে 3টে করে কেস দেওয়া হচ্ছে। এই তো বললাম তো, আমি যে কথাগুলো আজকে বলছি না, আমি তো প্রথম যেদিন থেকে 144 জারি হয়েছে সেদিন থেকে বলেছি পুলিশের কাজ হচ্ছে দুর্বৃত্তদের প্রতিরক্ষা দেওয়া এবং যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটা পুলিশ ভুল করছে। এরপর আমরা লোকজন নিয়ে গ্রামে ঢুকে যাব? ঠেকাতে পারবে না। আমরা এখনো আইনের দরজায় আছি, আইনসম্মত ব্যবস্থা করার চেষ্টা করছি। পুলিশ যদি এরকম জুলুম করে, পুলিশ জেলে রাখুন যে গোটা বাংলার মানুষ সেখানে চলে যাবে। নির্যাতিতের নিরাপত্তা না দিয়ে তারা যারা নির্যাতক তাদের নিরাপত্তা দেবেন, আইন একে বলে না। আইনের শাসন প্রতিষ্ঠা মানে তা নয়। আইনের শাসন প্রতিষ্ঠা মানে যারা আগে এই জুলুম করেছে, মহিলাদের অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা, গ্রেপ্তার করে তাদের বিচার প্রাঙ্গণে নিয়ে আসা। আর পুলিশ এখন আইন শেখাচ্ছেন উল্টো। পুলিশের কাজ যদি পুলিশ নিয়ম মতো না করেন, প্রশাসন যদি নিয়ম মেনে কাজ না করেন, তাহলে প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে জনরোষের তীব্রতা বৃদ্ধি পাবে। স্যার, আপনি গ্রেফতারির প্রসঙ্গ তুললেন। এই যে যারা আন্দোলনকারী, যারা নির্যাতিত হয়েছেন দিনের পর দিন, তাদের উদ্দেশ্যে তৃণমূলের এক নেত্রী বলছেন যে ধর্ষণের ভিডিও দেখতে চাইছেন। অন্যদিকে তৃণমূলের এক মুখপাত্র তিনি বলছেন যে যারা
ধর্ষিতা হয়েছেন তারা আপনারা মুখ দেখান, এটা আইনগতভাবে কতটা বৈধ? এদের বিরুদ্ধে কি কোনো রকম স্টেপ নেওয়া যায়? দেখুন, আইনগত বৈধতা পরে, এটা হচ্ছে বিকৃত রুচির প্রকাশ। গোটা তৃণমূল দলটা একটা বিকৃত রুচি নিয়ে পরিচালিত হচ্ছে। যিনি বলেছেন যে আপনার ধর্ষণের ভিডিও রেকর্ডিং দেখান, আমি একটা মিডিয়ায় বলেছি যে তিনি একটা ডিমনস্ট্রেট করে দেখান যে ধর্ষণের ভিডিও কিভাবে করতে হয়। সেই ডিমনস্ট্রেশনটা দেখলে পরে আমরা গ্রামের মহিলাদের শিক্ষিত করতে পারবো যে আপনাদের যখন ধর্ষণ হবে কিভাবে ভিডিও রেকর্ডিং করবেন। আসলে বিকৃত রুচি হলে এই কথা বলে। বিকৃত রুচির মানসিকতা হলে কেউ কথা বলতে পারে প্রকাশ্যে একজন ধর্ষিত নারীকে যে আপনি আপনার মুখটা ভালো করে দেখান। এগুলো হচ্ছে, আবারও বলি, এই রাজ্যে একটি দল যারা শাসন ক্ষমতা আছেন তারা সকলে বিকৃত মানসিকতার লোকজন। আপনি বিকৃত মানসিকতার কথা বলছেন, একই সুর কালকে শোনা গিয়েছে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে। অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাকে পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর নাম তিনি করেননি কিন্তু স্থান বলে দিয়েছেন, রাত্রি 12টার সময় তাকে মদ্যপানের জন্য অফার করা হচ্ছে, পাঁঠার মাংস খাওয়ার জন্য, রান্না করে খাওয়ানোর জন্য বলা হচ্ছে। এইসব ব্যক্তিগত কে কী মতামত দিয়েছেন তাদের নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তারা কখন কি বলেন তাদের কোনো স্থিরতা নেই, সুতরাং ওসব নিয়ে কোনো মন্তব্য করব না আমি। রাজ্য পুলিশের ডিজি গতকাল আরও একটি কথা বলেছেন যে ইয়েলো জার্নালিজম, মানে অতিরঞ্জিত করছি আমরা সংবাদ মাধ্যম। হ্যাঁ, এই ইয়েলো জার্নালিজমের মধ্য দিয়ে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, সুতরাং ওদের মাথায় ইয়েলো জার্নালিজম থাকবে। আজকে এই সমস্ত ডিজিটাল যারা সত্য কথা সামনে নিয়ে আসছেন তাতে বড় অসুবিধা হয়ে যাচ্ছে। ওরা ক্ষমতায় এসেছেন সম্পূর্ণ প্রচার মাধ্যমের উপর ভর করে, প্রচার মাধ্যমকে কিনে নিয়েছিলেন। আজকে সেই প্রচার মাধ্যমও তাদের অন্ততপক্ষে বিবেকের একটা জায়গায় এসে আঘাত করছে, তাই তারা সত্য ঘটনা দেখাবার চেষ্টা করছেন। ইয়েলো জার্নালিজম, তৃণমূল কংগ্রেস এই প্রত্যেকটা ছোটো ছোটো ডিজিটাল মিডিয়াকে থানায় ডেকে নিয়ে এসে ভয় দেখাচ্ছিল। কিসের, কী জন্যে? তারা কী ইয়েলো জার্নালিজম করেছে? আজকে বলছেন ইয়েলো জার্নালিজম। কী ব্যবস্থা নিয়েছেন তিনি সেই সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে যারা একটা অভিযোগের ভিত্তিতে, যে অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা নেই, এই ডিজিটাল মাধ্যমে লোকেদের ডেকে পাঠাচ্ছেন, তাদের বাড়িতে হামলা করছেন, তাদের 41-এ নোটিশ দিচ্ছেন। ডিজি আগে নিজের ঘর সামলান। তিনি ভুলে যাবেন না যে তিনি নিজে একটি দুর্নীতিমূলক মামলার অভিযুক্ত। সুতরাং একজন অভিযুক্তর মানসিকতা থাকবে অভিযুক্তদের পক্ষে দাঁড়াবার, এবং যারা অভিযুক্ত কার্যক্রমের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তার মানসিকতা কাজ করবেই। সুতরাং এই ডিজি, তার কি কৌশল আমি জানি না, কি তার প্রশাসনিক দক্ষতা তা বলতে পারবো না, কিন্তু তার মানসিকতায় কাজ করছে যে তিনি একজন অভিযুক্ত, অতএব অভিযুক্তদের সঙ্গেই তাকে থাকতে হবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। সন্দেশখালীর পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। গতকালও আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে। আমি যে ভিডিওটা দিয়ে শুরু করেছিলাম, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নন্দীগ্রামের প্রসঙ্গ তুলেছেন, অতীতের প্রসঙ্গ তুলেছেন। বর্তমান সময়ে কিছু বুদ্ধিজীবী, আমি নাম করেই বলছি, কৌশিক সেন, তিনিও অতীতের কিছু প্রসঙ্গ তুলছেন। তিনি বাম এবং কংগ্রেসের জোটের প্রসঙ্গ তুলছেন এই সন্দেশখালী ইস্যুতে। দেখুন, আসলে পশ্চিমবঙ্গের সর্বনাশের পেছনে তো এই সমস্ত ভাড়াটে বুদ্ধিজীবীদের একটা ভূমিকা ছিল। নন্দীগ্রামের ঘটনাটা কী ছিল একটু বিশ্লেষণ করা যাক। নন্দীগ্রাম অঞ্চলে জমি অ্যাকুইজিশন করা হয়েছিল, হবার প্রস্তাবনা হয়েছিল সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে। কী জন্যে না, নয়াচারে একটা কেমিক্যাল হাব হবে। সেই সময় দেশে দুটো কেমিক্যাল হাব হওয়ার পরিকল্পনা হয়েছিল, একটা গুজরাটে আর একটা পশ্চিমবঙ্গে। এই কেমিক্যাল হাব হলে পরে পশ্চিমবঙ্গের সামাজিক এবং অর্থনৈতিক জীবনে একটা পরিবর্তন হতো। সেখানে জমি অ্যাকুইজিশনের নোটিশ দেওয়া হয়েছিল। এরা রাস্তায় নেমে মিথ্যা প্রচার করতে শুরু করলেন যে রাজ্য সরকার তারা প্রত্যেকের ঘর বাড়ি মন্দির মসজিদ সমস্ত অ্যাকুইজিশন করে নেবে। তা নিয়ে আন্দোলন হয়েছিল। সে আন্দোলন পুরোপুরি প্রশাসন সেখানে সামলাবার ব্যবস্থা করেছিল, সিপিআইএম পার্টি নয়। এবং আজকে যে কথাই মন্ত্রী বললেন যে সেখানে প্রশাসন ছিল না, চটিপড়া পুলিশ ছিল, মুখ্যমন্ত্রী তো বলেছেন চটিপড়া পুলিশ তো শুভেন্দুর ওখানে নিয়ে গিয়েছিল। তা
তাহলে কে সত্য কথা বলছেন? ওই মন্ত্রী সত্য কথা বলছেন না তার মুখ্যমন্ত্রী সত্য কথা বলছেন? এবং সিবিআই তদন্ত হয়েছিল, সিবিআই তদন্তের রিপোর্টটা প্রকাশ্যে আনছেন না কেন? প্রকাশ্যে আনলেই তো প্রমাণ হয়ে যাবে যে এর পেছনে বামপন্থী কর্মীরা ছিল না প্রশাসন বনাম চক্রান্তকারীদের বিষয় ছিল। ওরাই তো সিবিআই দাবি করেছিলেন। সেই সিবিআই তদন্তের সত্য রিপোর্টটা সামনে আনতে ওদের এত ভয় কেন? মুখ্যমন্ত্রী যে বলেছেন তখন চুটি পরা পুলিশেরা শুভেন্দু নিয়োগ করেছিলেন, সেটা তদন্ত করতে ভয় কেন? তার পাল্টা শিশিরবাবু বলেছিলেন যে মমতা বাইরে থেকে লোক নিয়ে এসেছিল, এটা তদন্ত করতে ভয় কেন? এই সমস্ত সত্য কথা যত সামনে আসবে ততই ওদের বিকৃত মানসিকতার আরও বিকৃত রূপ প্রকাশ পাবে। নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির কোনো তুলনাই হয় না। নন্দীগ্রাম ছিল একটা পরিকল্পিত চক্রান্ত বামফ্রন্ট সরকারকে বিপদগ্রস্ত করার জন্য, আর সন্দেশখালি হয়েছে পরিকল্পিতভাবে যে সমস্ত গরিব মানুষকে বামফ্রন্ট আমলে পাট্টা দেওয়া হয়েছিল, তাদের মৎস্যজীবীদের যে মাছ চাষের অধিকার দেওয়া হয়েছে সেই সমস্ত কেড়ে নেওয়া হয়েছে। জোর করে বাধ্যতামূলকভাবে তাদের কাজ করিয়েছে, তাদের পয়সা দেয়নি। রাত 12টার পর মেয়েদের বেছে বেছে তাদের রূপ দেখে তাদের আটকে রাখা হয়েছিল। এসবের নন্দীগ্রামে হয়েছিল নাকি? এগুলো সবই তো তৃণমূলের কংগ্রেসরা করেছেন। অতএব কোনো কথা বলতে গেলে ভাসিয়ে দেওয়ার আগে একটু তথ্যবত্তক বিশ্লেষণ যদি হয় তবে ওদের নক্কারজনক চরিত্রটা বেরিয়ে পড়বে। এবং আজকে যখন মহিলারা রুখে দাঁড়িয়েছেন হাতে লাঠি নিয়ে, তখন সবাই চিচি শহরে কথা বলছে, কেন আগে হয়নি? শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে পারলেন না ইডি? কেন সেদিনকে যখন ইডি গ্রেপ্তার করতে গেছেন শাহজাহানকে, যে কোটি কোটি টাকা রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত, লোক জড়ো করে হামলা করা হয়েছিল, তার বিরুদ্ধে কেন রাজ্য সরকার মুখ খোলেননি? বরং রাজ্য সরকারের পলিটিক্যাল যারা প্রতিনিধি তারা খুব গর্ব করে বলেছিলেন শাহজাহান ভালো। শাহজাহান কি করেছে? শাহজাহানের বিরুদ্ধে অভিযোগটা কি? দুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। এসব থেকে প্রমাণ হয় না যে তারা এই দুর্নীতির সমস্ত কাজের পেছনে মদত দেওয়ার চেষ্টা করছেন? আজকে ফাঁস হয়ে গেছে মানুষের বিক্ষোভে, তাই আবার বলি চিঁচি কণ্ঠে আওয়াজ বেরোচ্ছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার, আদালত বিচলিত এই সন্দেশখালির ঘটনায়, বিচারপতিরা বিচলিত, সাধারণ মানুষ সর্বোপরি বিচলিত। কিন্তু এই কৌশিক সেনরা সন্দেশখালির প্রসঙ্গে একেবারে সরাসরি কেন বলতে পারছে না যে অন্যায় হয়েছে? আর যদি তাদের কোনো সন্দেহ থেকে থাকে তারা সেই গ্রামে ঢুকে সেখানকার ওই পরিবারগুলোর সঙ্গে কথা বলে বিষয়টা ক্লিয়ার করতে পারছে না কেন? তারা কি সন্দেশখালিতে যেতে ভয় পাচ্ছে? তারা কেন পারছেন না এই নিয়ে মন্তব্য আমি করব না। শুধু আমি এটা বলি যে তারা যে পশ্চিমবঙ্গে সর্বনাশের শরিক ছিলেন এটা হয়তো তারা বুঝতে পারছেন, সেই জন্যই এখন আবল তাবল করে দুটোকে এক করবার একটা পরিকল্পনা হচ্ছে, আর কিছু না। একদম শেষ প্রশ্ন, শেখ শাহজাহান কি আদৌ ধরা পড়বে? দেখুন, আমি প্রথম দিন বলেছি, আজও বলছি, শেখ শাহজাহান রাজ্য পুলিশ এবং তৃণমূলের প্রশ্রয় এবং আশ্রয় আছে। তারা চেষ্টা করছে একটা বোঝাপড়া করবার কেন্দ্রের সাথে। সেই বোঝাপড়াটা যখন পূর্ণ মাত্রা প্রকাশ পাবে তখন শেখ শাহজাহান আত্মসমর্পণ করবেন। এই বোঝাপড়ার স্তরটা এখনো নির্দিষ্ট জায়গায় পৌঁছয়নি, সেই চেষ্টা চলছে। আরএসএস চাইছেন না যে রাজ্যে মমতাকে বিব্রত করতে, আবার বিজেপি তার রাজনৈতিক মুখ বাঁচিয়ে রাখবার জন্য কিছু কিছু নাটকীয় আন্দোলন করছেন। মোদি আসছেন, মোদি এসে এই সমাধানটা করার চেষ্টা করবেন। যে মোদি মণিপুরে যেতে পারেন না, একটা রাজ্য বিভাজিত হয়ে যায়, সে মোদি সন্দেশখালিতে আসছেন কেন? কেন বামপন্থীরা তারা আবার তাদের পুরনো সেই সংগ্রামী মেজাজ নিয়ে ফিরে আসছেন? এতে মোদি আতঙ্কিত, সেজন্যই আসছেন। এবং এখানে দেশের একটা কম্প্রোমাইজ হবে। যেদিন কম্প্রোমাইজ হবে সেদিন শাহজাহান ধরা পড়বেন বা শাহজাহান আত্মসমর্পণ করবেন। আগাম জামিনের যে আবেদনপত্র তাতে যে স্বাক্ষর রয়েছে তাতে উল্লেখ রয়েছে শ্রী শেখ শাহজাহান। এটা একটু রহস্যটা সেগুলো এইসব বাদ দিয়ে যারা লিখেছেন তারা হয়তো শ্রী লিখতে অভ্যস্ত, তাই লিখেছেন, এটা কিছু না।